নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিয়ান ইনফরমেটিভ চ্যানেল। শুরু করছি আজকের একটা নতুন ভিডিও। আজকের বিষয়টি হচ্ছে, আপনারা জানেন যে ভারতীয় নৌবাহিনী তারা 26খানা রাফেল এম ফাইটার প্লেন কিনতে চলেছে। খুব সম্ভবত এবছরের শেষেই এই বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়ে যাবে এবং তারপর যথারীতি বছর তিনেকের মধ্যে রাফেল এম ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হতে চলেছে। এখন প্রশ্নটা হচ্ছে, এই রাফেল এম যুক্ত হওয়ার সাথে সাথে কিছু প্রশ্ন ভারতীয় নৌবাহিনীর তরফ থেকে তোলা হয়েছে। সেটি হচ্ছে, তবে কি ফ্রান্সের তৈরি যে রাফেলের রেডার, সেই রেডারের ওপরে ভারতীয় বায়ুসেনা আর ভরসা করতে পারছে না? তো এই বিষয়টি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা জানেন যে একটি 4th জেনারেশন ফাইটার প্লেন আর একটি 4.5 জেনারেশন ফাইটার প্লেনের মধ্যে যে পার্থক্যটা, মূলত যে পার্থক্যগুলো রয়েছে তার মধ্যে মুখ্য পার্থক্য হচ্ছে 4th জেনারেশন ফাইটার এয়ারক্রাফটের মধ্যে AESA রেডার থাকে না, আর 4.5 জেনারেশন ফাইটারের মধ্যে AESA রেডার রয়েছে। এখন এই AESA রেডার সম্পর্কে আশা করি প্রত্যেকেই জানেন। এই AESA রেডার থাকার ফলে যে একটি যুদ্ধের প্লেনের যে ট্র্যাকিং ক্ষমতা সেটি বহুলাংশে বেড়ে যায়। এখন ভারতীয় নৌবাহিনী কেন ফ্রান্সের এই রেডারকে তারা আর ভরসাযোগ্য মনে করছে না, তার সবথেকে বড় কারণ হচ্ছে AESA রেডার কিন্তু দু ধরনের হয়। একটি গ্যালিয়াম আর্সেনাইটের, একটি হচ্ছে গ্যালিয়াম নাইট্রেটের, যেটাকে জ্ঞান বেস রেডার বলা হয়। এখন এর পার্থক্য দুটো যদি আমি বিশদভাবে ব্যাখ্যা করি, প্রথমত হচ্ছে এই মুহূর্তে বিশ্বে যে 4.5 জেনারেশন ফাইটার এয়ারক্রাফট রয়েছে তাতে বেশিরভাগ যুদ্ধের প্লেনে গ্যালিয়াম আর্সেনাইট রেডার ব্যবহার করা হয়, আর গ্যালিয়াম নাইট্রেটকে বলা হয় ভবিষ্যতের AESA রেডার। কিন্তু ঘটনাচক্রে ভারত এক্ষেত্রে ফ্রান্সের থেকে বহুলাংশে এগিয়ে রয়েছে। কি ক্ষেত্রে আপনারা জানলে অবাক হবেন। আজ থেকে প্রায় 15 বছর আগে আউটলুক বলে একটি ম্যাগাজিনে, সেখানে একজন ব্রিটিশ, সে খানিকটা ভারতের যে তেজাস এয়ারক্রাফট তাতে খানিকটা তাচ্ছিল্যের সুরে বলেছিল যে ভারত তার তেজাস এয়ারক্রাফটের বেশিরভাগ পোর্শনই কিন্তু বিদেশি থেকে আমদানি করে এটিকে অ্যাসেম্বল তৈরি করছে। মূলত একটি দেশ যেখানে রেডার তৈরি করতে পারে না, সেইখানে সেই দেশ একটি যুদ্ধের প্লেন তৈরি করে সেটা বিশ্বের মানচিত্রে তুলে ধরছে সব থেকে আধুনিক যুদ্ধের প্লেন। সেটা নিয়ে প্রশ্নচিহ্ন থেকে যায়। কিন্তু বর্তমানে যেটা ঘটনা হচ্ছে, মূলত জ্ঞান বেস অর্থাৎ গ্যালিয়াম নাইট্রেটের AESA রেডার বিশ্বের 3টে দেশ কিন্তু এই মুহূর্তে ম্যাচিওর টেকনোলজি করে ফেলেছে। সবার আগে এগিয়ে রয়েছে সুইডেন, এবং তারপর রয়েছে আমেরিকা, এবং সর্বশেষ হচ্ছে ভারত। এক্ষেত্রে ভারতের বিজ্ঞানীরা গ্যালিয়াম নাইট্রেট রেডারের তার পুরোপুরি সেই রেডারটি প্রায় তৈরি করে ফেলেছে। AESA রেডারটি এখন সেটি টেস্টিং ফেজে রয়েছে, যদিও এটি পাবলিক ডোমেনে আসছে না এই রেডারের কতটা ক্রেডিবিলিটি বা এই রেডারের কার্যকারিতা কতদূর। কারণ আপনারা প্রত্যেকেই জানেন আমরা উত্তম AESA রেডার তৈরি করে ফেলেছি, যদিও সেটা গ্যালিয়াম আর্সেনাইটের। কিন্তু এই উত্তমকে বেস করেই ভারত কিন্তু গ্যালিয়াম নাইট্রেট রেডারের দিকে চলে গেছে, এবং সেটি বহুলাংশেই নাকি প্রমাণিত হয়েছে, যদিও সেটি পাবলিক ডোমেনে এখনো আসছে না। এখন ভারতীয় নৌবাহিনী যেটা চাইছে যে ফ্রান্সের রাফেলে যে RBU-2 AESA রেডার রয়েছে, সেই রেডারটি মূলত তাকে তার মধ্যে ইনস্টল না করে ভারতের তৈরি যে গ্যালিয়াম নাইট্রেট বেস AESA রেডার তার মধ্যে ইনস্টল করবে। এতে সুবিধা কি হবে, বা এই যে গ্যালিয়াম নাইট্রেটের রেডার কেন গ্যালিয়াম আর্সেনাইটের থেকে ভালো, তার কয়েকটা উদাহরণ আমি আপনাদের দিচ্ছি, যদিও এটি বিশদভাবে ব্যাখ্যা করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আপনারা জানেন যে গ্যালিয়াম আর্সেনাইটের যে রেডার, সেই রেডারটি মূলত গ্যালিয়াম নাইট্রেটের থেকে কিন্তু অনেক ভারী হয়, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এর যে ট্র্যাকিং ক্ষমতা, সেটার থেকে গ্যালিয়াম নাইট্রেটের ট্র্যাকিং ক্ষমতা অনেক বেশি। তার কারণ তার টিআর মডিউল বেশি থাকার দরুন তার কিন্তু দূর থেকে ট্র্যাকিং ক্ষমতা অনেক বেশি থাকার দরুন আপনারা বুঝতেই পারছেন, যে যুদ্ধের প্লেন আকাশে একটি যুদ্ধের প্লেনকে যদি অনেক দূর থেকে ট্র্যাক করে নিতে পারে, তবে তার পক্ষে খুব সহজেই তাকে লক করে তাকে আকাশে উড়িয়ে দেওয়ার মতন ক্ষমতা থাকবে। এরপরে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে পাওয়ার কনজামশন। আপনারা জানেন যে একটি রেডারে যে পরিমাণ পাওয়ার দরকার পড়ে সেটি মূলত তারা নেয় কিন্তু তার ইঞ্জিন থেকে। কিন্তু গ্যালিয়াম আর্সেনাইট রেডারের থেকে গ্যালিয়াম নাইট্রেট রেডার প্রায় 50% কম পাওয়ার কনজিউম করে।
ফলে এক্ষেত্রে একটি যুদ্ধের প্লেনের তালে কতগুলো দিক আপনারা বুঝতেই পারছেন যে কতগুলো দিক তারা এগিয়ে গেল। প্রথম কথা হচ্ছে যে রেডার যখন হালকা হবে ফলে একটি যুদ্ধের প্লেনের ম্যানুভার করার ক্ষমতা অনেক বেড়ে যাবে। দ্বিতীয় কথা হচ্ছে এটা ট্র্যাকিং ক্ষমতা, দূর থেকে তার ট্র্যাকিং ক্ষমতা একটি গ্যালিয়াম এমনি এইএসএ রেডারের ট্র্যাকিং ক্ষমতা বেশি, তারপর যদি সেটা গ্যালিয়াম নাইট্রেটের হয় তবে সেক্ষেত্রে টিআর মডিউল বাড়িয়ে তার মানে ট্র্যাকিং ক্ষমতা অনেক বেড়ে যাবে। তৃতীয়ত যেটি হচ্ছে একটি রেডার যে পরিমাণ পাওয়ার ইঞ্জিন থেকে কনজিউম করে সেই পাওয়ার কম নেওয়ার দরুন সেই ইঞ্জিনের পেলোড ক্ষমতা বেড়ে যাবে। মানে যে রেডারের থেকে যে পরিমাণ পাওয়ার আমরা মানে ইঞ্জিন থেকে নিচ্ছি এতে কি হচ্ছে, এতে যুদ্ধের প্লেনের পেলোড ক্ষমতা কমে যাচ্ছে এবং তার যে অ্যাভিওনিক সিস্টেম সেই অ্যাভিওনিক সিস্টেমের কাজের ক্ষমতা অনেকটা কমে যায়। কিন্তু যখনই তার পাওয়ার কনজিউম কমে যাবে স্বাভাবিকভাবেই তার যে পেলোড ক্ষমতা তার বেড়ে যাবে এবং শুধু তাই নয়, তার অ্যাভিওনিক্সের অনেক আধুনিক আপনি সফটওয়্যার তার মধ্যে ইনস্টল করতে পারবেন। তো ভারতীয় নৌবাহিনী চাইছিল ভারতের তৈরি যে গ্যালিয়াম নাইট্রেট এইএসএ রেডার সেটি রাফেল এম এর মধ্যে ইনস্টল করতে। এখন এক্ষেত্রে ফ্রান্স এটাকে কতদূর এই বিষয়ে ফ্রান্স তাতে মানে সমর্থ হবে, আদৌ তারা রাফেলের মধ্যে ভারতের তৈরি রেডার ইনস্টল করতে দেবে কিনা, যদিও বা দেয় তার খরচা কত দাঁড়াবে। কারণ আপনারা জানেন যে ফ্রান্সের সাথে কোনো কিছু তার মধ্যে নিজেদের যে আমাদের যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট যদি আমরা ফ্রান্সের থেকে পূরণ করতে চাই তবে সেক্ষেত্রে একটা বড় রকমের পয়সা ফ্রান্স কিন্তু দাবি করে। আর যেটা সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে ভারতের তৈরি টেড বিএফ মানে টুইন ইঞ্জিন ডেক বেস ফাইটার এটি কিন্তু আমি আপনাকে আজকের এই ভিডিওর মাধ্যমে বলছি রাফেলের থেকে অন্তত 50% আধুনিক হতে চলেছে টেড বিএফ। ফলে এই টেড বিএফ এর যে রেডার হবে সেটা রাফেলের মাধ্যমে ভারতীয় নৌবাহিনী টেস্ট করে নিতে চাইছে। তো এখন দেখা যাক যে এই ক্ষেত্রে আমাদের প্রত্যেকের গর্ব হওয়া উচিত, তার কারণ যে সুইডেন, আমেরিকা এবং তৃতীয় হচ্ছে ভারত যারা বিশ্বে গ্যালিয়াম নাইট্রেট রেডার কিন্তু এখন পর্যন্ত তৈরি করে ফেলেছে। যদিও এখনও এটা টেস্টিং ফেজে আছে, না টেস্টিং ফেজ থেকে এটা বেরিয়ে গেছে এবং সাকসেসফুল হয়েছে সেই বিষয়ে এখনও পর্যন্ত আমাদের কাছে পাবলিক ডোমেনে কোনো খবর পাওয়া যায়নি। যদি খবর পাওয়া যায় অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। পরবর্তী ভিডিওটা খুব সম্ভবত হতে চলেছে ভারতের তৈরি নৌবাহিনীর জন্য যেটা শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স মিসাইল, সেই নিয়ে আমরা আলোচনা করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।